প্রথমে যে বিষয় কথা না বললেই নয় তা হচ্ছে নতুন করে কি কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হলো? কোথায় সংঘাতের পরিস্থিতি তৈরি হলো? যে প্রশ্ন আজকে সকাল থেকে বারবার তোলার চেষ্টা করেছি, দেখা যাচ্ছে যে রাইটার্স বিল্ডিং এর সামনে একটি সেনার ট্রাক, সেই ট্রাক আটকানো হলো। কে আটকালো? কলকাতা পুলিশ। কেন আটকানো হলো? ট্রাফিক সার্জেন্টের তরফ থেকে নির্দিষ্ট করা হয়েছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে রুল ব্রেক করেছিল। ওই সময় সেনার ওই ট্রাকটি রুল ব্রেক করেছিল। কি হয়েছিল? যে সিসিটিভি ফুটেজ সামনে আসছে, যেটা কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া ভিডিও, সেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই ট্রাকটি ওই সময় যে লেনে ছিল আর যেদিকে যাওয়ার চেষ্টা করছিল দুটো ভিন্ন লেন, সেটা রুল ভাঙারি নামান্তর, এই অভিযোগ কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। সেই ড্রাইভারকে ডেকে পাঠানো হয় হেয়ার স্ট্রিট থানায়। এই ট্রাক সমেত ড্রাইভার পৌঁছন এবং তারপরে লাস্ট যে আপডেট আমাদের কাছে আসছে, একটি অভিযোগ দায়ের হয়েছে ওই ড্রাইভারের নামে। এই অভিযোগ দায়ের হেয়ার স্ট্রিট থানায়। এবং গতকালে যে ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পৌঁছে যেতে হলো গান্ধী মূর্তির পাদদেশে। কেন? কারণ সেখানে একটি কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সেনা সেই সময় সেখানে পৌঁছে সেনার তরফ থেকে দাবি করে যে সময় সীমা সমাপ্ত, তারা সেই মঞ্চ খোলা শুরু করে, যা নিয়ে দীর্ঘ জটিলতা, দীর্ঘ বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন পর্যন্ত চলে আসে। আর তারপরে যখন এই ঘটনা ঘটলো, তখন খুব স্বাভাবিকভাবেই চর্চা আবারও এইটা নিয়েই। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি হেয়ার স্ট্রিট থানার সামনে থেকে। একটু কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, প্রথমে একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করবো। দেখো, হেয়ার স্ট্রিট থানায় এই মুহূর্তে আমরা রয়েছি। আর্মির কয়েকজন অফিসিয়ালস তারা এসেছিলেন হেয়ার স্ট্রিট থানা। একবার ছবিটা দেখাতে বলবো। তাদের সঙ্গে কথা বলেছেন হেয়ার স্ট্রিট থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে 184 মোটর ভেহিকলস অ্যাক্ট অর্থাৎ র্যাশ ড্রাইভিংয়ের একটি কেস রেজিস্টার্ড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এটা হলো একেবারে শেষ আপডেট যেটা জানা যাচ্ছে। মানে আজকে সকালবেলা 11টার সময় যে ছবি শহর কলকাতার রাস্তায় ফুটে এলো বা উঠলো, তাতে কিন্তু স্বভাবতই একটা সংঘাত নতুন করে তৈরি হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু পুলিশের তরফ থেকে বা আর্মির তরফ থেকে যেটা বলা হচ্ছে, মূলত কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ, যেভাবে তুমি ব্রিফ করছিলে দেবারতী, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে যে সেনার ওই নির্দিষ্ট ট্রাক সেটা অত্যন্ত বেপরোয়া গতিতে আসছে এবং সিগন্যাল ছিল না। সেই সময় কোনোভাবে ট্রাকটি ডান দিকে ঘোরার চেষ্টা করে এবং পেছন দিক থেকে আসছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। তিনি সেই সময় লালবাজারে প্রবেশ করার জন্য এগোচ্ছিলেন ওই রুট ধরে। এবার বিষয়টা হলো একদিকে সিগন্যাল ভায়োলেট এবং যেহেতু ট্রাকটি ডান দিকে ঘেঁষার চেষ্টা করেন এবং পাশ থেকে এই পুলিশ কমিশনারের গাড়ি যাচ্ছিল, ফলে আর একটু হলে ধাক্কা লাগতো কলকাতা পুলিশ কমিশনারের গাড়িতে বা পেছন থেকে আসা সাধারণ মানুষজনদের যে গাড়ি রয়েছে তাতেও ধাক্কা লাগতে পারতো, অর্থাৎ বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। এবার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গেল কলকাতা পুলিশ কমিশনারের যে গাড়ি, নগরপালের যে গাড়ি, সেই গাড়ি একেবারে সোজা বেরিয়ে গেল এবং ডান দিকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের যারা সার্জেন্টরা ছিলেন তারা গাড়িটিকে ইন্টারসেপ্ট করলেন এবং তারপরেই টান নাটক দেখতে পাওয়া গেল শহর কলকাতার রাস্তায়। প্রথমে গাড়িটিকে নিয়ে যাওয়া হলো হেডকোয়ার্টার যে ট্রাফিক গার্ড রয়েছে অর্থাৎ ডেকার্স লেনের একেবারে উল্টো দিকে, সেখানে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। কয়েকজন আর্মি অফিসিয়ালসদের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পরবর্তীকালে গ্রুপ ক্যাপ্টেন তারা হেয়ার স্ট্রিট থানায় আসেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তারা ছিলেন, কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং যে গাড়ি অর্থাৎ ওই সেনার যে ট্রাক, সেই ট্রাকটিকে পরবর্তীকালে ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া হয়। কয়েকজন আর্মি অফিসিয়ালস তারাও পৌঁছেছিলেন হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের সামনে। এবার পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু আইন ভঙ্গ করা হয়েছে অর্থাৎ ট্রাফিক আইন ভঙ্গ, নিয়ম ভঙ্গ, না বিধি না মেনে গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিংয়ের মতো কেস দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেনার কোনো গাড়িতে কেস দিতে গেলে যে নির্দিষ্ট প্রোটোকল মানতে হয় সেই প্রোটোকল মেনেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কেস দেওয়া হয়েছে। অন্যদিকে সেনার যেটা ভার্সন, তাদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল ভার্সন না পেলেও কয়েকজন অফিসিয়ালস যারা ঘটনাস্থলে এসেছিলেন তারা ব্রিফ করেছেন যে সেনা চালক, গাড়ির যিনি চালক ছিলেন অর্থাৎ ওই ট্রাকের যিনি চালক ছিলেন, তিনি এটা স্বীকার করেছেন যে কোনোভাবে তার বুঝতে অসুবিধা হয়েছিল এবং সিগন্যাল না মেনেই। একদমই অভিরূপা, আমি ঠিক এইখানে একটু বিরত করি, কারণ তুমি যে সেনার যিনি চালক ছিলেন, ওই ট্রাকের যিনি চালক ছিলেন তার বক্তব্য সেই কথাই তুমি বলছো, তাহলে এখানে একটু শুনিয়ে নি যে উনি ঠিক কি বলেছিলেন সেই সময় ভুল স্বীকার করে, এবং পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট কলকাতা পুলিশের তিনি বা কি বলছেন দেখুন। जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था,
बस वही है, थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग नहीं टक्कर उकर कुछ नहीं लगा, कुछ नहीं था। मैं तो उतरने पे पटिशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है, थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग नहीं टक्कर उकर कुछ नहीं लगा, कुछ नहीं था। मैं तो उतरने वाला था, गाड़ी पूरा स्लो हो गया था, स्लो कर लेता, फिर मैं बोला कि यहाँ उतरेंगे तो फिर भीड़ हो जाएगा पीछे गाड़ी, इसीलिए फिर मैं बोला कि चलो आगे थोड़ा उस साइड में खड़ा करेंगे बोल के, तो उसी टाइम कमिश्नर साहब का पीछे से गाड़ी स्पीड था, वो क्रॉस कर गया। आपका ये गाड़ी आप आ रहे हैं आपके फोर्ट विलियम से कहाँ जा रहे हैं? नहीं, फोर्ट विलियम से हमको यहाँ पासपोर्ट ऑफिस आना था, पासपोर्ट ऑफिस तो अभी ऑफिसर साहब का बात हुआ है, आ रहे हैं? हाँ आ रहे हैं, ऑफिस आया था यहाँ पासपोर्ट ऑफिस के लिए। अभी बड़ा गाड़ी तो इधर नहीं जाएगा, तो हमको इधर मोड़ना था, तो इधर मोड़ के उधर आगे खड़ा करूँगा बोल के मैं उतर लूँ, लेकिन मैं नहीं उतर के यहाँ भीड़ होगा बोल के फिर इधर क्रॉस करके फिर उतर जाऊँगा गाड़ी से बोल के। उधर क्रॉस करने के लिए हम जस्ट मोड़े ही थे, वैसे कमिश्नर साहब का गाड़ी उधर से स्पीड में था तो निकल गया, तो उनको थोड़ा डिस्टर्ब हुआ होगा, बाकी कुछ मैटर नहीं। কনভয়টা হঠাৎ করে রাইট টার্ন করে, বাজেভাবেই চালিয়েছে, রাইট টার্ন করে, সেই সময় করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল ওখানে? হ্যাঁ অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো আছে। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো, সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি। মানে খুব রাশ ড্রাইভিং ছিল? খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে আর্মি? হ্যাঁ ড্রাইভার আছেন তো ওখানে। হ্যাঁ না মানে এই বিষয় নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে কথা বলছেন তাদের মধ্যে অনেকেই যে কথা বলছেন যে এই আইন সবার জন্য একই রকম, মানে ট্রাফিক আইন সবার জন্য একই রকম, সেটা সাধারণ মানুষ হন বা যে কোনো মানুষ। কি রয়েছে এই আইনে বা কোন ধারায় মামলা করা হলো একটু জানার চেষ্টা করব। অভিরূপা রয়েছেন, সরাসরি অভিরূপার কাছে চলে যাই আরেকবার। অভিরূপা, দেখো 184 মোটর ভেহিকলস অ্যাক্ট, সেখানে মূলত র্যাশ ড্রাইভিংয়ের একটি কেস, এবং সেক্ষেত্রে যে নতুন ধারা অর্থাৎ এই 184 মোটর ভেহিকলস অ্যাক্টে যে সমস্ত নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী মেনটেন করে, এবং সেনার মতো একটা প্রতিষ্ঠান সেখানে তাদের বিরুদ্ধে কেস দিতে গেলে তাহলে সেক্ষেত্রে যে সমস্ত প্রোটোকলগুলো মানতে হয় সেই সমস্ত প্রোটোকল মেনেই এই কেস রেজিস্টার্ড করা হয়েছে, এবং তারপরে প্রসিকিউট করা হয় এবং গাড়িটিকে আপাততভাবে ফোর্ট উইলিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং নির্দিষ্ট ওই ট্রাকের বিরুদ্ধে 184 র্যাশ ড্রাইভিংয়ের যে কেস সেই কেস রেজিস্টার্ড করা হয়েছে। খুবই সামান্য একটা কেস, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পরবর্তীকালে সেটা আইনানুগ প্রসেস রয়েছে, তারপরে সেই কেসটিকে উইথড্র করিয়ে নেওয়া যেতে পারে নির্দিষ্ট ফাইন কলকাতা পুলিশের কাছে জমা করলে। এটা গেল 184 মোটর ভেহিকলস অ্যাক্ট, এবং সেই অ্যাক্টের র্যাশ ড্রাইভিংয়ের যে কেস সেই কেস রেজিস্টার্ড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। একটি ধারাই দেওয়া হয়েছে এমনটাই এখনো পর্যন্ত খবর কলকাতা পুলিশ সূত্রে। দেবারতী। অভিরূপা, এখানে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে যখন আমি একদম শুরু করছিলাম যে কথা বলছিলাম যে গতকাল যে ঘটনাটা ঘটেছিল তারপরে আজকের এই ঘটনা, দুটোর মধ্যে হয়তো যোগসূত্র খুঁজতে যাওয়ার কোনো সেভাবে অর্থ নেই, কিন্তু আমরা অনেকের সঙ্গে তো কথা বলেছি, তাদের মধ্যে রাজনৈতিক মহলেরও একাধিক ব্যক্তিত্ব রয়েছেন, তারা কোথাও একটা এর যোগসূত্র আছেন বলে মনে করেছেন। কিভাবে দেখা হচ্ছে বিষয়টাকে? দেখো, মূলত এটাকে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করা হলে এর একটা রাজনৈতিক তাৎপর্যপূর্ণতা রয়েছে। গতকালকে মেয়র রোডে সেনার তরফ থেকে মঞ্চ খুলে দেওয়া এবং তার পরের দিন সকালবেলাতেই সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ, এটার একটা রাজনৈতিক তাৎপর্যপূর্ণতা রয়েছে, সেটা নিঃসন্দেহে কিছুটা কাকতালীয়ভাবেই রয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে বা সেনার তরফ থেকে কিন্তু এই বিষয়টার একেবারে ঊর্ধ্বে গিয়ে তারা বলছেন এটা খুব সামান্য একটা ঘটনা, এবং যে ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়িটি উইদাউট সিগন্যাল ব্রেক করে ডান দিক ঘুরছিল, এবং সেই সময় পিছন থেকে একটি গাড়ি, সেটা আবার নগরপালের গাড়ি, খুব সামান্য কয়েক সেকেন্ডের
ফারাকে সেই গাড়িতে ধাক্কা লাগেনি, তাতে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। নগরপালের গাড়ি না থাকলেও সাধারণ কোনো মানুষের গাড়িতে ধাক্কা লাগলেও ঠিক যে অ্যাক্ট করা উচিত বা যে ফর্ম করা উচিত সেটাই করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং আর্মি অফিসিয়ালসরাও বলছেন তারা খুব পজিটিভলি বিষয়টাকে হ্যান্ডেল করেছেন। তারা বলছেন তাদের চালকের স্বাভাবিকভাবে এই বিষয়টা ভুল হয়েছে, আরও কনসিয়াস হওয়া উচিত ছিল। তারা নিজেদের ভুল স্বীকার করেছেন এবং যে আইনানুগ প্রসেস বা লিগাল যে প্রসিডিওর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সেই মতো করে আগামী তারা আইনি লড়াই লড়বে, এমনটা কিন্তু সেনার তরফ থেকেও বলা হচ্ছে। দেবারু, অনেক ধন্যবাদ। আপাতত অভিরূপা কথা বলছিলাম, অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হেয়ার স্ট্রিট থানার সামনে থেকে। এবং